এ ঠিক সরাসরি একমত হওয়াটার সুযোগ একটু কম। আহ, আহ, কারণ আইনগতভাবে এখনো এমন কোনো টুলস ইমিগ্রেশন অফিসারের হাতে দেয়া নেই যে যিনি বৈধভাবে ভ্রমণ ভিসায় যাচ্ছেন তাকে আটকে দিতে পারেন। এরকম টুলস একেবারে সরাসরি দেয়া নেই, আমি ইমিগ্রেশনের কথাটা বললাম। জি। তারপরও আমি আহ, এটা জানি বিভিন্ন সময়ে আহ, যেটাকে আমরা প্রোফাইল দেখা বলি, যে প্রোফাইল দেখে যে একজন লোক বলছে আমি পড়াশোনা করতে যাচ্ছি, কি হুম হুম। এমবিএ করতে যাচ্ছি, তারপর পড়াশোনা কতটুকু 8 বা 9 পর্যন্ত পড়েছি, এটাকে প্রোফাইল দেখা বলি। আমরা দেখি আমরা ইমিগ্রেশন অফিসাররা বিভিন্ন সময় আটকে দেয়। হুম এই হুম। আটকে দেওয়াটার মধ্যে কিন্তু আসলে একটা ফরেনারকে যখন আমরা বাংলাদেশে ঢুকে তখন ভিসাটা তার জন্য একটা রিকমেন্ডেশন, হুম মানে হুম। ফাইনাল ল্যান্ডিং পারমিটটা ইমিগ্রেশন অফিসারের হাতে থাকে। তাকে ঢুকতে দিতেও পারে, না দিতে পারে। তাই বাংলাদেশে যখন দেশের বাইরে যায় ব্যাপারটা এত সহজ না। তারপরে এই চর্চাটা আছে। তো এই চর্চাটা থাকার জন্য আসলে এখানে আরো কিছু ইস্যু আছে, এটা এত এরকম প্লেন না। যেমন আমাদের ওই যে যখন আপনার ইতালির জন্য এটা সত্য না, অন্য জায়গার জন্য, যেমন অন্য অনেক দেশে যেটা হয়তো ভ্রমণ ভিসায় হুম হুম। একটা লোক যাচ্ছে, তাকে আবার একটা ইয়ে পাচ্ছে, উনি বিএমইতে একটা ক্লিয়ারেন্স পাচ্ছে। এগুলো একটা সমস্যা। আমি বলবো ইমিগ্রেশনকেও আর একটু সচেতন হওয়া দরকার, একটা গাইডলাইন সরকার দেওয়া উচিত যে কিভাবে এগুলোকে আটকে দেওয়া যায়। আবার বিএমইটি ক্লিয়ারেন্স যে ভ্রমণ ভিসা জিআরএফ ভিসায় দেওয়া, অবশ্যই এসব প্র্যাকটিস পুরোপুরি বন্ধ করা উচিত। এবং আমি কথাটা আগেও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বলেছি যে একটা বিএমইটি ক্লিয়ারেন্স, যেটা জনশক্তি ব্যুরো ক্লিয়ারেন্সের আগে, ছাড়পত্রের আগে, এটা কনসার্ন অফিসারকে নিশ্চিত করতে হবে যে তার একটা চাকরি, সত্যি সত্যি একটা এমপ্লয়মেন্ট ভিসা আছে, নাম্বার ওয়ান। এমপ্লয়মেন্ট ভিসা এগেনিস্টে চাকরি আছে, এমপ্লয়মেন্ট আছে। আর নাম্বার থ্রি হচ্ছে এমপ্লয়মেন্ট থাকলে পর্যাপ্ত বেতন আছে, ভাতা আছে। এটা, এই তিনটা জিনিস কনফার্ম না করে অবশ্যই ক্লিয়ারেন্সটা দেওয়া উচিত না। তো এই জায়গাগুলোতে বা আমাদের এই যে শ্রম লেবার উইং যেখানে আছে বা এমবেসির যে পর্যাপ্ত লোকবলও নেই, এই পর্যাপ্ত লোকবলও দেওয়া দরকার। এই বিষয়গুলো সরকার তখনই হয়তো সিরিয়াস হবেন যখন ভাববেন যে না, এটা আমাদের আসলে সিরিয়াসলি এটা আটকাতে হবে। বাংলাদেশের মতো দেশ, আমরা যত রকম আমাদের সমস্যা থাকুক, বাংলাদেশের মতো দেশের মানুষ ওই লিবিয়ার ভূমধ্য সাগরে গিয়ে মরবে, বা এটা কোনোভাবে এটা মেনে নেওয়া যায় না। এটা আমাদের জন্য আসলে বড় রকম একটা সম্মান মর্যাদার ইস্যু। এই জায়গাটাতে পরিবর্তন আনতে গেলে আমি যেটা বলেছি, আমরা আমাদের বিভিন্ন যে কঠিন আইন যেগুলো হয়েছে সেগুলো ইমপ্লিমেন্ট করার জন্য উপযুক্ত জনবল তৈরি করাটা একটা ইস্যু হবে। তদন্তকারী জনবল, এটা এখনো একটা ইস্যু। আর কোঅর্ডিনেশনটাও একটা আমাদের ইস্যু রাখতে হবে, বিভিন্ন মন্ত্রণালয়গুলোর মধ্যে যে কোঅর্ডিনেশন থাকা। আর প্লাস আমি যেটা বলতে চাচ্ছি যে এই এই অকর্ম যে যারা করে, যে মূর্খ আইভোগী যারা, তাদের মধ্যে আমরা এখন পর্যন্ত কোন রকম কোনো ভীতি তৈরি করতে পারিনি, যেটা সেটা করলে যে সেই একটা জায়গায় আমরা অপরাধ। ব্যর্থ কেন হচ্ছি? আমরা ব্যর্থ হচ্ছি কারণ আমরা আসলে কি চেয়েছি কিনা কখনো তা সফল হওয়ার জন্য। আসলে সিরিয়াসলি কি আমরা কখনো চেয়েছি সফল হওয়ার জন্য? এই প্রশ্নটা কিন্তু আমাদের নিজেদেরকে আগে করতে হবে। আমরা এই জায়গাটার মধ্যে, আমি আপনার দুটো জায়গায় আমি আপনাকে একটু আপনার দৃষ্টি আকর্ষণ করছি আপনার মাধ্যমে সবার। যে ধরেন আপনার একটা আমরা যে মাইগ্রেশন কস্ট যেভাবে আমরা করি, 84,000 টাকার পরিবর্তে 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, 5 লাখ, আনলিমিটেড। লোভের একটা সীমা নাই থাকে, এটা কোনো সীমা ছাড়া। এবং এই আপনি শুধুমাত্র বেতন বাড়িয়ে মানে আমি আদার সাইডে, এখন আজকে আহ, আহ, হিসাবটা কিভাবে করা হয় যে আগামী 2 বছর সে কত টাকা আর্ন করবে। যদি বলা হয় যে 5 লাখ টাকা আর্ন করবে, ঠিক আছে, আমার ভিসার দাম 6 লাখ টাকা, যাবেন আপনি? না, হুম হুম। তাহলে যান। এখন সরকারি হিসাব কিন্তু 84,000 টাকা। তো সরকার এটাকে, আমি আগেও অন্য একটা জায়গায় বলেছি, এখানেও বলছি, এটাকে কঠিন ভাবে ইমপ্লিমেন্ট করতে হবে। 84,000 টাকা যদি সত্যি সরকারি রেট হয়, অবশ্যই 84,000 টাকার মধ্যে এটা করতে হবে। এটা 85,000 টাকা হলে তাকে ধরতে হবে। হুম আবার হুম। এটা ধরাটা খুব যে কঠিন তা না। কিন্তু আমি এটা নিশ্চিতভাবে বলতে পারি, এটা আমরা চোখ বুজে এটাকে ওভারলুক করি। বছরের পর বছর যে মানুষগুলো যাচ্ছে, ইভেন বৈধ ভিসা, হুম বৈধ হুম। চাকুরিতে যে যারা যাচ্ছে, তারাও কি কিন্তু একটা ফ্রাস্ট্রেশনের শিকার হয়। তারা অবৈধভাবে বাড়তি কাজ করতে চায় টাকাটা ইয়ে করার জন্য। তো টোটাল আমার আমার বিবেচনায় এই মানব পাচার, বৈধ অবৈধ মানব পাচার বা ইরেগুলার মাইগ্রেশন, ভূমধ্যসাগর যা হচ্ছে, এগুলো অল্প কিছু লোভী লোকের লোভের ফসল। আমরা মাদারীপুর বা অন্য জায়গায় যে একটা কালচার গড়ে উঠেছে, সেগুলো ব্যাপকভাবে এগুলো সেন্সিটাইজ করে দমানো সম্ভব না তা আমি বলছি না, সম্ভব। তার আগে আমাকে
উৎসগুলো বন্ধ করতে হবে, নিশ্চয়ই। যে উৎসগুলো তৈরি করেছে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের দালাল যে যারা এখানে দেশে বিদেশে ছড়িয়ে আছে, তাদেরকে দালাল না, আমি মুখ্য আয়ভোগী যারা দেশে বিদেশে ছড়িয়ে আছে, তাদেরকে টার্গেট করে আমাদের ভালো তদন্ত হয়েছে বা ভালো কোনো হয়েছে আমি সেটা আমি মনে করি না। এখানে অবশ্যই আমাদের, আর এখানে শরীফ সাহেব যে কথাটা বলেছেন, যেটা আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে বলি, আমাদের মনে মনে একটা ধারণা কাজ করে যে মানব পাচার বা বৈধ বা অবৈধভাবে দেশে বিদেশে যেতে পারলেই হলো দেশের সম্ভবত অনেক লাভ হয়। আসলে সেটা লাভটা হয় না, কারণ এই আর্নিংটা বৈধ চ্যানেলে আসছে না। বৈধ চ্যানেলে যখন এটা আসে না, অবৈধ চ্যানেলে যখনই টাকাটা আসে, তারপরে টাকাটা তো বৈধ চ্যানেলে তো টাকা আসে না। বৈধ চ্যানেলে কি হয়, ফরেন মানিটা থেকে যায়, আমার মানব পাচারকারীদের হাতে ফরেন কারেন্সিটা থেকে যায়। ওটা পে ব্যাক করার জন্য বাংলাদেশে তাকে কোনো না কোনো ক্রাইমের আশ্রয় নিতে হয়, হয় তাকে অপহরণ করতে হয়, অথবা মাদকের টাকা পে করতে হয়, অথবা অস্ত্রের টাকা পে করতে হয়। কোনো না কোনো অবৈধ কর্মকাণ্ড না হলে বাংলাদেশে এটা পে ব্যাক করা যায় না। জি মানে সরকার বৈধ চ্যানেলে যেভাবে সরকার টাকাটা পে ব্যাক করে দিচ্ছে যত সহজে, জি একটা অবৈধ চ্যানেলে টাকাটা আসাটা পে ব্যাক করার জন্য তাকে কোনো না কোনো একটা অপরাধ করতে হচ্ছে, জি অথবা কালো টাকা নিতে হচ্ছে। এই আসলে এই বিষয়টার ব্যাপারে আমার মনে হয় না যে আমাদের যারা কর্মকর্তা যারা আছেন স্ট্র্যাটেজি লেভেলে, তারা যথেষ্ট সেন্সিটাইজ। আমার মনে হয় এই জায়গাটা আমাদের একটু কাজ জি করতে হবে।